স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারে, সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব কি করলে ফ্লো চার্টে আপনি 10-এ 10 পাবেন। সাথে থাকুন। ফ্লো চার্ট একটি বিশেষ নিয়ম মেনে লিখতে হবে। যদি নিয়মটি হয় তাহলে আপনি প্রতিটি ঘরের জন্য 2 নাম্বার করে 5টি ঘর, মোট 10 নাম্বার পাবেন। আর যদি কোনো একটি ভুল হয় তাহলে প্রতিটি ঘরের জন্য 2 নাম্বার করে কাটা যাবে। অর্থাৎ যদি আপনার দুটো হয় তাহলে 4 নাম্বার পাবেন, আর যদি 5টি হয় তাহলে 10 নাম্বার পাবেন। এখন আসুন ফ্লো চার্ট লেখার সেই বিশেষ নিয়মটি কি। বিশেষ নিয়মটি আসলে বলে দেওয়ার দায়িত্ব কার? বোর্ডের বইগুলো লেখার দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এনসিটিবির। স্বভাবতই এর উত্তরগুলো কেমন হবে সেটা বলে দেওয়ার দায়িত্ব এনসিটিবির। এবার চলুন দেখা যাক ফ্লো চার্টের উত্তর কি করে লিখতে হবে সে সম্পর্কে এনসিটিবি প্রদত্ত স্যাম্পল আনসারে কি বলা হচ্ছে। ফ্লোচার্ট সম্পর্কে এনসিটিবি যেটুকু তথ্য দিয়েছে সেটু অত্যন্ত অপ্রতুল এবং অস্পষ্ট। আমার ধারণা এই অংশটুকু পড়ে কোনো ছাত্রছাত্রীর পক্ষে বোঝা সম্ভব না আসলে ফ্লোচার্টের উত্তর কেমন হবে। এটি নিতান্তই আমার ব্যক্তিগত ধারণা। ফ্লোচার্ট সম্পর্কে এনসিটিবি যা বলেছে এটা সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন। সময় সংক্ষিপ্ততার কারণে ফ্লোচার্ট সম্পর্কে এনসিটিবি যা বলেছে তা আমি বিস্তারিত পড়ছি না, আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ার সুযোগ পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে সঠিক নিয়মটি আমরা জানবো কোথা থেকে? যেহেতু এনসিটিবি আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হলো, সুতরাং আমাকে এখানে নির্ভর করতে হচ্ছে গাইড বইগুলোর উপরে। সাধারণত গাইড বইগুলোর উপরে আমি নির্ভর করতে চাই না। তার কারণটি হচ্ছে দু একটি বইয়ের দু একটি জায়গায় আমার চোখে ভুল ধরা পড়েছে। আর দ্বিতীয় কথাটি হচ্ছে যে ভাষায় তারা উত্তরগুলো সাজায় অনেক সময় সেগুলো খুবই নিম্নমানের ইংরেজি হয়ে থাকে। তথাপিও এক্ষেত্রে গাইড বই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যাই হোক, এবার চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। ফ্লো চার্টে প্রথমে একটি প্রশ্ন দেয়া থাকবে, তারপর টেক্সট বই থেকে একটি প্যাসেজ দেয়া থাকবে। প্যাসেজটি অবশ্যই টেক্সট বই থেকে থাকবে। তারপর 6টি ঘরের একটি চার্ট থাকবে। প্রথমটি আপনার জন্য করে দেয়া থাকবে এবং এটি আপনার জন্য নির্দেশনা। প্রথমটি অনুসরণ করে বাকি 5টি ঘর আপনাকে লিখতে হবে। প্রতিটি ঘরের উত্তরের জন্য 2 নাম্বার করে, মোট 5টির জন্য 10 নাম্বার। এবার আসুন কিভাবে লিখলে আপনার উত্তরগুলো সঠিক হবে। এখানে মূলত শর্ট নোটস লিখতে বলা হয়। উত্তরটা যত ছোট সংক্ষেপে হবে ততই ভালো। এজন্য সাধারণত আমরা ফ্রেজ আকারে উত্তরগুলো লিখি, সেন্টেন্স আকারে লিখি না। এখন প্রশ্ন হচ্ছে ফ্রেজ আবার কি? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, তবে এই একগুচ্ছ ওয়ার্ড খানিকটা অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ সেন্টেন্সের মতো অর্থ প্রকাশ করে না। তবে বলে রাখা ভালো, একটি সিঙ্গেল ওয়ার্ডও একটি ফ্রেজ হতে পারে, তবে সেটা উচ্চতর আলোচনা। আমাদের ফ্লো চার্ট করার জন্য এত গভীরে এখন প্রবেশ না করলেও চলবে। তাহলে মূল কথা দাঁড়ালো আমাদেরকে ফ্রেজ আকারে উত্তরগুলো লিখতে হবে। এখন আসুন আমরা ফ্রেজ সহজে কিভাবে গঠন করতে পারি। সাধারণত আমরা 4 ভাবে ফ্রেজ গঠন করে থাকি, যেমন ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, নাউন ফ্রেজ এবং অমিটিং দ্য সাবজেক্ট। অমিট শব্দটির অর্থ হচ্ছে বাদ দেয়া, তার মানে সাবজেক্টকে বাদ দিয়ে লিখতে পারি। তবে এর 4টির বাইরে যে ফ্রেজ হয় না তা কিন্তু নয়। এর 4টির বাইরেও ফ্রেজ হতে পারে এবং এর 4টির বাইরেও উত্তর লেখা যেতে পারে। তবে সাধারণত এই 4টির মধ্যেই উত্তরগুলো থাকে। এর বাইরে যেগুলো আছে সেগুলো খুব রেয়ার, সাধারণত ব্যবহার হয় না। এখানে একটি প্রশ্ন হতে পারে, তাহলে 4টির মধ্যে আমরা কোনটি ফলো করব? আপনার প্রশ্নে যেটি দেয়া থাকবে সেটি আপনাকে ফলো করতে হবে। তবে ব্যাপারটি এমন নয় যে সেটি যদি ফলো না করেন, অর্থাৎ কোয়েশ্চেনে যেটি দেয়া থাকবে সেটি যদি ফলো না করেন তাহলে আপনার উত্তরটা হবে না, তাও নয়। আমাদের প্রায়োরিটি থাকবে, আমরা চেষ্টা করব প্রথমটিকে ফলো করার। যদি ফলো করা যায় তাহলে আমরা অবশ্যই ফলো করব। কোনো কোনো অপশনে দেখা যায় যে প্রথম যে অপশনটি দেয়া থাকে তার থেকে সহজে অন্যভাবে ফ্রেজটি করা যায়, সেক্ষেত্রে সেই উত্তরটিও রাইট হবে। মূল কথাটি চলেই এসেছে, তবে এর বাইরেও আরও 4টি ছোট ছোট কথা। যেহেতু উত্তরটি আমাদেরকে ফ্রেজ আকারে লিখতে হবে, তাই তার শেষে ফুল স্টপ ব্যবহার না করা, অর্থাৎ ফ্রেজের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি না, সেন্টেন্সের পরে করি। দ্বিতীয়ত প্রশ্ন আসতে পারে আমরা প্রথমে ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার ব্যবহার করব। তবে বোর্ডের সকল প্রশ্নেই ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, সুতরাং আপনারা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রশ্নকে ফলো করাটাই উত্তম। প্রশ্নে যেভাবে আসবে সেভাবেই আপনাদের ফলো করতে হবে। বক্সগুলো নিচে নিচে করা। বক্সগুলো পাশাপাশি খাতায় করতে গেলে আপনার দেখতে অসুন্দর হবে আর লিখতে অনেক সমস্যা হবে। সেজন্য বক্সগুলো নিচে নিচে করলে আপনার জন্য লিখতে সুবিধা হবে। যদিও প্রশ্নে বক্সগুলো পাশাপাশি করা থাকবে।
মোট 6টি ঘর করতে হবে, একটি দেয়া থাকবে, তবুও সেটা আপনাকে লিখতে হবে, বাকি 5টি আপনাকে নিজে থেকে লিখতে হবে। এবার চলুন একটি ফ্লো চার্ট সলভ করা যাক। প্রথমে একটি প্রশ্ন দেয়া থাকবে, প্রশ্নটি আমি পড়ছি। রিড দ্য অ্যাবাভ টেক্সট and make a flow chart showing the activities and achievement of Nelson Mandela. One is done for you. এরপর একটি প্যাসেজ দেয়া থাকবে, সবচেয়ে উত্তম হচ্ছে ফার্স্ট টু লাস্ট প্যাসেজটি পড়ে নেবেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করবেন। যদি সবগুলো ওয়ার্ডের অর্থ না জানেন তাহলে সমস্যা নেই, আপনারা আন্দাজ করে বোঝার চেষ্টা করবেন যে এই টেক্সটটি কি সম্পর্কিত। সময় সংক্ষিপ্ততার কারণে এখানে আমি পুরো প্যাসেজটি পড়ছি না, এই প্যাসেজটি নেওয়া হয়েছে ইউনিট 1 লেসন 1 থেকে। এরপর একদম নিচে দেখুন 6টি ঘর দেয়া আছে এবং প্রথম ঘরের উত্তরটি করা আছে। উত্তরটি হচ্ছে guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. তাহলে এখানে কোন নিয়মটি ফলো করা হয়েছে? এখানে omitting the subject অর্থাৎ সাবজেক্টকে বাদ দেওয়ার যে নিয়মটি সেটি ফলো করা হয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটিতেই সাবজেক্ট বাদ দিয়ে লেখার। যদি সেভাবে লেখা যায় আমরা অবশ্যই এটাই ফলো করব, আর যদি না লেখা যায় তাহলে আমরা অন্য কোনো নিয়মে যাব। এবার চলুন আমরা উত্তরটি সাজাই। প্রথমে লিখে ফেলি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, কারণ ফ্লো চার্ট প্রশ্নটি আপনার 2 নম্বর প্রশ্নে আসবে। এরপর মূল উত্তরটি লেখার পূর্বে আমরা একটি কথা লিখতে পারি। এই কথাটি লেখা বাধ্যতামূলক নয়, তবে এটি লিখলে উত্তরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা এখানে লিখতে পারি আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন বিলো। এটি লেখাটাও খুব সহজ, প্রশ্নে দেয়াই থাকবে, অর্থাৎ মেক শব্দটার পরে যা দেয়া থাকবে আমরা পুরোটা লিখব আর শেষে যে লিখব ইজ গিভেন বিলো। অর্থাৎ এখানে মেকের পরে রয়েছে আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, এটুকু আমরা লিখব। মেকের পরে আছে আ ফ্লো চার্ট, এখান থেকে শুরু করে একদম নেলসন ম্যান্ডেলা পর্যন্ত। এরপরে আমরা লিখব ইজ গিভেন বিলো। এরপর প্রথম উত্তরটি আমরা লিখব গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এরপর আমরা চলে যাব টেক্সটে এবং আমাদের উত্তরগুলো খুঁজতে থাকব। চলুন দেখা যাক প্রথম অপশনটি কোথা থেকে নেওয়া হয়েছে। চলুন একটু পড়ি। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্সটি থেকেই প্রথম অপশনটি নেওয়া হয়েছে। এখন আসুন দেখা যাক বাকি অংশে আমাদের উত্তরটা রয়েছে কিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্নে কি চাচ্ছে সেটা বোঝা এবং সেই অনুযায়ী উত্তর করা। প্রশ্ন কি চায় সেটা বোঝার জন্য আপনারা সবসময় শোয়িং শব্দটার পরে খেয়াল রাখবেন, এই শব্দটি গুরুত্বপূর্ণ। শোয়িং এর পরে কি চাচ্ছে? এখানে দেখুন শোয়িং শব্দটার পরে রয়েছে অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, অর্থাৎ এখানে দুটো কাজ চাওয়া হচ্ছে। একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কাজ কি কি ছিল, আরেকটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার জীবনে অর্জন কি কি ছিল। তাহলে আমরা এখানে দুটো বিষয় দিয়ে উত্তরটাকে সাজাবো। একটা হচ্ছে তার জীবনের কাজ, অর্থাৎ আমরা 3টা অপশন লিখতে পারি তার জীবনের কাজ দিয়ে, আর 3টা অপশন লিখতে পারি তার জীবনের অর্জন দিয়ে। এখানে প্রথম অপশনটিতে তার জীবনের একটি কাজ দেয়া রয়েছে, অর্থাৎ তিনি বর্ণবৈষম্য থেকে একটি বহুজাতিক গণতন্ত্রের পথে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। এখানে কাজ দিয়ে আমরা আর 2টি অপশন লিখতে পারি। তাহলে প্রথম অপশনটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি পড়ছি, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ একজন শান্তির এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে তিনি এসেছিলেন টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে শান্তির জন্য যে সংগ্রাম বা জাস্টিস ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম সেটাকে তিনি একত্রিত করার জন্য এসেছিলেন। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এখানেও আমরা সাবজেক্টকে বাদ দিয়ে লিখলাম। আমরা এখান থেকে লিখতেও পারি, অর্থাৎ এম্বডি দেয়া আছে, আর যেহেতু প্রথম অপশনটা ছিল পাস্ট টেন্সে তার সাথে মিল রেখে আমরা এখান থেকেও করতে পারি এম্বডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় আপনাদের কেম থেকে লিখলে এখানে আর কোনো পরিবর্তন করতে হয় না, সুতরাং আপনাদের কেম থেকে লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে লিখছি কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবার পরের প্যারাটি পড়ছি। আমরা এখান থেকে খুঁজবো নেলসন ম্যান্ডেলার আর কোনো কাজ পাওয়া যায় কিনা। ইমপ্রিজনড ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এখানে দেখুন নেলসন ম্যান্ডেলা প্রায় 3 দশক হোয়াইটদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিনি জেল খেটেছিলেন,
অর্থাৎ তার জীবনের এটিও একটি উল্লেখযোগ্য কাজ, কারণ তার যৌবনের প্রায় 30টি বছর জেলখানাতে কাটিয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি imprisoned for nearly 3 decades for his fight against white minority rule। এই পুরোটা লিখলেও হবে। আর আমরা যদি এখান থেকে সংক্ষিপ্ত করতে চাই আমরা এটুকু লিখতে পারি imprisoned for nearly 3 decades। এখানেই আমাদের নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস সম্পর্কিত 3টি অপশন হয়ে গেল। এখন আমরা চেষ্টা করব বাকি 3টি অপশন তার অ্যাচিভমেন্ট দিয়ে পূরণ করতে। কিন্তু প্যাসেজটি পড়লে আপনারা দেখবেন নেলসন ম্যান্ডেলার এখানে উল্লেখযোগ্য 2টো অ্যাচিভমেন্ট রয়েছে। একটি হচ্ছে 1993 সালে নোবেল পুরস্কার পাওয়া, আরেকটি হচ্ছে 94 সালে তার প্রেসিডেন্ট হওয়া। তাহলে আরেকটি অপশন আমরা এখানে পাই কিনা, যদি না পাই তাহলে আমরা কাজ দিয়ে তার ওই অপশনটিকে পূরণ করে ফেলবো। আর 2টো অপশন আমরা লিখব হলো তার অর্জন দিয়ে। আমি তার পরে থেকে পড়ছি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। আমরা এই অপশনটিকেও লিখতে পারতাম নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, কিন্তু যেহেতু আমরা অ্যাক্টিভিটিস দিয়ে অলরেডি 3টি অপশন বানিয়ে ফেলেছি সেজন্য আমরা এই অপশনটি হওয়া সত্ত্বেও আমরা এটি এখন লিখছি না। হি ওয়াজ ডিটারমিনড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড while avoiding a civil war। এই অপশনটিকেও আমরা এখান থেকে হি আর ওয়াজ বাদ দিয়ে অর্থাৎ ডিটারমিন টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড while avoiding a civil war এই অংশটুকু লিখতে পারতাম। অথবা আমরা এটাকে আরও সংক্ষিপ্ত করে এটাও লিখতে পারতাম ডিটারমিন টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড। কিন্তু যেহেতু আমরা অ্যাক্টিভিটিস সম্পর্কে লিখে ফেলেছি সেজন্য এই অংশটুকু আমরা লিখছি না। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার সম্মান এবং ক্যারিজমাকে আমরা বাংলায় কারিশমা বলি, সেটা সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উইন থেকে ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। উইনকে আমরা এখানে পাস্ট ফর্ম করে দিলাম ওয়ান, কারণ আমরা আগে সবগুলো লিখেছি পাস্ট টেন্সে। সুতরাং এখানে লিখতে পারি ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তিনি সারা বিশ্বের মানুষের সাপোর্ট অর্জন করেছিলেন, এটাও তার একটি বিশাল অর্জন। এরপরে রয়েছে 1994 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, আর তারপরে রয়েছে 1993 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। টেক্সটটি ক্রনোলজি অনুযায়ী সাজানো হয়নি, তবে উত্তর সাজানোর সুবিধার্থে আমরা ক্রনোলজি অনুযায়ী সাজিয়ে দেব। আমি সময় বাঁচানোর জন্য একটু নিচে থেকে পড়ছি। ইন 1993 Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid। তাহলে এখানে প্রথম থেকে আমরা লিখতে পারি awarded the Nobel Peace Prize in 1993, অর্থাৎ in 1993 কথাটা রয়েছে সামনে, আমরা এটাকে পেছনে দিয়ে দিলাম, অর্থাৎ awarded the Nobel Peace Prize in 1993। আর ক্রনোলজি মেনটেন করার জন্য যেহেতু তিনি তার পরের বছর প্রেসিডেন্ট হয়েছিলেন, 1994 সালের ঘটনাটা টেক্সটে যদিও আগে আছে, আমরা একটু পরে লিখছি ক্রনোলজি মেনটেন করার জন্য। চলুন এই সেন্টেন্সটিতে যাওয়া যাক। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে রয়েছে বিকামিং, এখান থেকে আমরা লিখতে পারি became, যেহেতু সবগুলো আমরা পাস্ট টেন্সে করছি, became South Africa's first black president in 1994। এই হচ্ছে ফ্লোচার্ট লেখার একটি নিয়ম এবং একটি প্র্যাকটিস আমরা করলাম। বাকি রইল আরও 3টি প্র্যাকটিস এবং সবচেয়ে জনপ্রিয় যেটা ভার্ব প্লাস আইএনজি, সেটাই এখন আলোচনা করা হয়নি। আমি পরবর্তী ভিডিওতে ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটি ভিডিও, টু প্লাস ভার্ব দিয়ে আরেকটি ভিডিও এবং নাউন ফ্রেজ দিয়ে আরেকটি ভিডিও আপনাদের জন্য করব। সকলে ভালো থাকুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।